অনেকগুলো আইন এবং অনেকগুলো সংস্কার আমরা পার্লামেন্টের এনাক্টমেন্টের মধ্য দিয়ে নিয়ে আসতে পারি, যেগুলো সময়ে সময়ে সমাজের চাহিদা অনুসারে আমরা পরিবর্তন করতে পারব। সংবিধানে একবার একটা আর্টিকেল সংযোজন হয়ে গেলে সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান, সেই বিধান ছাড়া কখনো সংশোধন করা সম্ভব হবে না। সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তবে সংবিধান তো ডেলি পরিবর্তন হয় না, এবং সংবিধান প্রতিনিয়ত প্রণয়ন করা হয় না। গণপরিষদের মাধ্যমে 1972 সালে, যদিও সেই গণপরিষদটা বিতর্কিত, বাট এটা ফ্যাক্ট অ্যান্ড ব্যালট হয়ে গেছে, সেজন্য বৈধ। এখন সেই 1972 সংবিধান তো 17 বার পরিবর্তন হয়েছে। সামনে যেটা হবে, আমি আবারও আইনমন্ত্রীর কথা বলি, যে সামনে পার্লামেন্ট নির্বাচন হবে তিনি বললেন। ধন্যবাদ জানাই, কারণ সরকারের প্রধান নীতি নির্ধারক হিসাবে সেটা একটা অনুষ্ঠানে যখন বলে ফেললেন, সেই সংবিধান, সেই পার্লামেন্ট নির্বাচন, রেকর্ডটা চেক করতে পারেন, আমি রেকর্ড করেছি। তো সেই পার্লামেন্ট নির্বাচিত হলে সেই পার্লামেন্টে পরের অংশ অবশ্য আমরা একটা দ্বিমত পোষণ করি যে গণপরিষদের ভূমিকাটা পালন করবে। অবশ্য সেটার সমালোচনা তিনি করেছেন। গণপরিষদ হিসেবে যে ভূমিকাটা পালন করে সেটা অনেকটা জনাব প্রফেসর আলী রিয়াজদের ভাষায় রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন, যেখান থেকে ওনাকে বুঝিয়ে আমরা সরিয়ে আনতে সক্ষম হয়েছি। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাই যে রিরাইটিং করবেন, সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আমার একজন সমালোচনা করেছিল যে পার্লামেন্টকে আমি মাতার অব্দি মানে ইনস্টিটিউশন বলছি। আসলে সেটা মাতার বলি নাই আমি। সংবিধান নতুন প্রণয়নের ক্ষেত্রে সেটা গণপরিষদ ঠিক আছে। পৃথিবীর বিভিন্ন দেশে স্বাধীনতা পরবর্তীকালে অথবা ন্যাশনাল স্টেট হিসাবে স্বীকৃতি পাওয়ার পরে যখন সংবিধান প্রণয়ন করা হয়, তখন সমাজের বিভিন্ন ক্লাসের প্রতিনিধিত্ব নিয়ে সে গণপরিষদ গঠিত হয়, হয় নির্বাচনের মাধ্যমে অথবা সিলেকশনের মাধ্যমে। সেই গণপরিষদের ভূমিকা সংবিধান প্রণয়নের পরে শেষ হয়ে যায়, তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে একটা মরাদরা হলো তো একটা সংবিধান আছে, সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে, সংস্কার প্রস্তাবের জাতীয় ঐক্যমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে। আমি প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা বলি নাই, আবার ক্ষমা চাচ্ছি, যে স্বাধীনতা যুদ্ধ থেকে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের যে আত্মত্যাগ, তাদেরই আকাঙ্ক্ষাই তো এটা, তাদেরকে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে। জুলাই গণঅভ্যুত্থান সহ দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, স্মরণ করছি। আজকে আমরা এই একই জায়গায় এসে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমাদের একদম 1 নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি। এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো সত্য, সেটাও ঠিক নয়। বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি, আমরা বহুমত প্রকাশ করার জন্যই তো এই সংগ্রামটা করেছি। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে, সেই জন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি, স্বাগতম জানিয়েছি। আমি এই অন্তর্বর্তীকালী সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে
আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। এই দাবি ফেব্রুয়ারির 5 তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম। তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি, বাংলাদেশের জনগণ চেয়েছে। আমরা ফেব্রুয়ারির 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি, এখানে আইনমন্ত্রী ছিলেন। সেখানে আমরা বলেছি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে। সেজন্য আর্টিকেল 47 অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনে আনতে হবে। এবং এখানে সবচাইতে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল 47-এ যে সংশোধনী আনা হয়, যে আইন প্রণয়ন করা হবে, সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল 31 এবং 35-এর কোনো মৌলিক অধিকারের সুযোগ পাবে না, আর্টিকেল 44-এর সুযোগ নিতে পারবে না, আর্টিকেল 102-এর সুযোগ নিতে পারবে না। সুতরাং আমি এখনো আইনমন্ত্রীকে অনুরোধ জানাব যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়, যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, সেই বদনাম যেন আমাদের না হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যে পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে, সেই আইনে, সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে। কারণ ওখানে দল নিষিদ্ধের কথা বলা আছে, সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে, সেটা এনে তারপর প্রজ্ঞাপন হলে ভালো হবে। আসিফ নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটিতে যে চেক অ্যান্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে ভারসাম্য সৃষ্টি করা হয়। আগের মতো এক্সিকিউটিভকে ফুয়েলার বানানো যাবে না, সেটা মানি, কিন্তু লেজিসলেটিভকে, জুডিশিয়ারিকে যেভাবে আমরা অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ছেড়ে দিচ্ছি, সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে। এখনো পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে তাদেরকে বহাল রেখে 30-32 জন ফ্যাসিবাদের দোষর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব? তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে যাদের মধ্য দিয়ে ফ্যাসিবাদ তার আয়ুটা দীর্ঘায়িত করেছে। লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বলেন, আমরা সব প্রশাসন এবং পুলিশ ক্যাডার সহ বিভিন্ন ব্যুরোক্রেসিতে অনেকের চাকরি যেতে দেখেছি, অনেকের রিটায়ারমেন্টে গেছে, অনেকের ভিতরে অ্যাকশনস হয়েছে, বাট নো ওয়ান ফ্রম দি লোয়ার জুডিশিয়ারি। শুধুমাত্র 2000-এর বেশি সাজা দেওয়া হয়েছে রাতের কোর্ট পরিষে এই ঢাকা সিএমএম কোর্ট থেকে।